গত শুক্রবার মানে ২০২৫ সালের ১২ই ডিসেম্বর ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে একজন রাজনৈতিক কর্মীকে গুলি করা হলো। শরীফ ওসমান হাদি। খুবই শকিং একটা ঘটনা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যারা আলোচনায় আসছিলেন তাদের মধ্যে তো উনি বেশ পরিচিত একটা মুখ ছিলেন। অবশ্যই। আর এখন তিনি হাসপাতালে, গভীর কোমায়। আজকের আলোচনায় আমরা সোর্সগুলো একটু ঘেঁটে দেখতে চাই আসলে কে এই ওসমান হাদি আর কেনই বা তার উপরে এমন একটা ভয়াবহ হামলা হলো। ঠিক, কারণ এটাকে তো আর একটা সাধারণ হামলা বলে মনে হচ্ছে না। মানে সূত্রগুলো যা বলছে তাতে এর পেছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র আছে। একটা পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন আপনি। একদম। এমন একটা পরিকল্পনা যার জাল হয়তো দেশের বাইরেও ছড়ানো। আচ্ছা, তাহলে চলুন শুরু থেকেই শুরু করি। এই মানুষটাকে আগে একটু চেনা যাক। কে এই শরীফ ওসমান হাদি? তার হিন্নেলে কি বলছে? তার শুরুটা কিন্তু বেশ সাধারণ। ঝালাকাঠির এক মাদ্রাসা শিক্ষক আর ইমামের ছেলে। ও আচ্ছা, মানে খুবই সাধারণ একটা পরিবার থেকে উঠে আসা। একদম। 6 ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাষ্ট্রবিজ্ঞানে। আর রাজনীতিতে এলেন কিভাবে? ওই যে জুলাই আন্দোলন, উনি রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে কাজ করতে দিয়ে আলোচনায় আসেন। এর পরপরই তিনি ইনকিলাব মঞ্চ নামে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেন। ইনকিলাব মঞ্চ? তাদের লক্ষ্যটা ঠিক কী ছিল? তাদের ঘোষিত লক্ষ্য ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করা। কিন্তু শুধু লক্ষ্য ঘোষণা করেই তো তিনি থেমে থাকেননি। তার রাজনৈতিক অবস্থানটাও তো বেশ ধারালো ছিল, তাই না? এখানেই তো আসল ব্যাপারটা। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। তিনি শুধু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাই বলেননি। তিনি তো বিএনপিকেও ছাড়েননি। না, একদমই না। তিনি বিএনপিকেও তাদের পুরনো ধারার রাজনীতি নিয়ে সরাসরি সতর্ক করেছিলেন। একটা সাক্ষাৎকারে তো বলেই দিয়েছিলেন, বিএনপি যদি পুরনো পথে হাঁটে তাহলে 2 বছরও ক্ষমতায় টিকতে পারবে না। ইন্টারেস্টিং। তার মানে তিনি এস্টাবলিশড দুইটা শক্তিকেই চ্যালেঞ্জ করছিলেন। ঠিক। এবং শুধু তাই না, তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারেরও সমালোচনা করেছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। যেটা ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমালোচনা, তাই না? একদম। তো এই অবস্থানগুলো তাকে প্রচলিত রাজনীতির বাইরে একটা নতুন শক্তি হিসেবে পরিচিত করে তোলে। আর এই পরিচিতি আর সাহসের উপর ভর করেই তিনি নির্বাচনে নামার ঘোষণা দিলেন, ঢাকা ৮ আসন থেকে। ঠিক তাই। আর তার প্রচারণার কৌশলটাও ছিল একেবারে অন্যরকম। ওই যে চা সিঙ্গারা আড্ডার ব্যাপারটা। হ্যাঁ, সরাসরি এলাকার মানুষের সাথে বসে কথা বলা। এটা তো আমাদের দেশে প্রচলিত রাজনীতির একেবারে বিপরীত একটা চিত্র। আর এই জনপ্রিয়তাই কি তার জন্য কাল হলো? কারণ সূত্র বলছে নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই তাকে হত্যার হুমকি দেওয়া শুরু হয়। একদম। এই দুটো ঘটনার মধ্যে সময়ের ব্যবধান কিন্তু খুব বেশি ছিল না। বোঝাই যাচ্ছে তার এই উত্থান কেউ সহজভাবে নেয়নি, আর সেই হুমকি গত শুক্রবার বাস্তবে রূপ নিল। এখন তদন্তে কি উঠে আসছে? এখন পুলিশ যা বলছে তা তো আরও ভয়ঙ্কর। এটা নাকি একটা কন্ট্রাক্ট কিলিংয়ের চেষ্টা। কন্ট্রাক্ট কিলিং? হ্যাঁ, টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে এই কাজটা করানো হয়েছে, আর পরিকল্পনাটা হয়েছে দেশের বাইরে, সম্ভবত দুবাইতে। আর হামলাকারীকে? তাকে কি চিহ্নিত করা গেছে? প্রধান সন্দেহভাজন হিসেবে যার নাম আসছে ফয়সাল করিম দাউদ। সে একজন শার্প শুটার। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, গত কয়েক মাস ধরে সে ছিল হাদির সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষদের একজন। 1 মিনিট, কি বলছেন? তার নিজের লোক, বিশ্বস্ত সহযোগী? হুম। এখানেই তো ষড়যন্ত্রের গভীরতা। সবচেয়ে শকিং তথ্যটা হলো, এই দাউদকে নাকি একবার অস্ত্রসহ গ্রেপ্তারও করা হয়েছিল। কি বলছেন? হ্যাঁ, কিন্তু পরে সে জামিনে ছাড়া পেয়ে সরাসরি হাদির দলেই যোগ দেয় এবং খুব দ্রুত তার আস্থাভাজন হয়ে ওঠে। একজন অস্ত্রসহ ধরা পড়া লোক জামিন পেয়ে সোজা একজন রাজনীতিক নেতার সবচেয়ে কাছের মানুষ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নগুলোই এখন উঠছে। এটা একটা দীর্ঘ আর অত্যন্ত শীতল মাথায় করা পরিকল্পনার দিকে ইঙ্গিত দিচ্ছে। শত্রুকে বাইরে না খুঁজে একেবারে নিজের ঘরেই তৈরি করা হয়েছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল, একজন নতুন ধারার রাজনীতিবিদ যিনি পুরনো সব শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন, তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সেই পরিকল্পনায় ব্যবহার করা হয়েছে তার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত লোকটিকে। অবিশ্বাস্য। একদম। আর এই ঘটনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন এনে দাঁড় করায়, তাই না? কি প্রশ্ন?
একটা বড় রাজনৈতিক পরিবর্তনের পর যখন কোনো নতুন শক্তির উত্থান হয় তখন অদৃশ্য শত্রুরা ঠিক কতটা গভীরে প্রবেশ করতে পারে যখন সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ঘাতক হিসেবে আবির্ভূত হয় তখন সেই নতুন আন্দোলন বা শক্তির ভবিষ্যৎ কী দাঁড়ায় এই প্রশ্নটাই হয়তো এখন আমাদের সবার ভাবার বিষয়